সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশ তো। বেশ তো, বেশ তো। কি ভাবছেন সামনে বিশ্ব সঙ্গীত দিবস বলে এই অনুষ্ঠানটা বদলে গানের অনুষ্ঠান হয়ে গেল? আগে না, আমি সুজয় নীল, আপনাদের হোস্ট। আজ আরও একবার আপনাদের টিভির পর্দায় নিয়ে চলে এসেছি যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। তবে আজকের এপিসোডটা কিন্তু গান, নাচ, বলিউড এবং যোগ চর্চা নিয়ে হতে চলেছে। জুন মাসের মাঝামাঝি সময়টায় বাংলার বুকে এমন দুজন মহান শিল্পীর জন্ম হয়েছিল, যাদের মধ্যে একজন ভারতবর্ষের সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছিলেন, আর অন্যজন আজও ভারতবর্ষের সিনেমা জগৎকে সমৃদ্ধ করে চলেছেন। প্রথম জনের নামটা বলেই দিচ্ছি, তিনি আর কেউ নন, তিনি এই বাংলার সর্বকালের সেরা গায়কদের মধ্যে অন্যতম, শ্রদ্ধেয় শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। আর দ্বিতীয়জন, সেটা না হয় খানিকটা বাদে বলছি। হেমন্ত মুখোপাধ্যায় সারা জীবন কি কি গান গেয়েছেন, উনি কত বড় মাপের শিল্পী ছিলেন, এইসব গল্প তো আমরা প্রায় সবাই জানি। কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় যে একবার 4টে নারকেল নাড়ুর জন্য রাত 11:30টার সময় স্টেজে গান করতে উঠেছিলেন, এই গল্পটা আপনারা কতজন জানেন? তাহলে বলি শুনুন। আজ যেমন অরিজিৎ সিং কোথাও গান গাইতে গেলে সেখানে লোকের ভিড় উপচে পড়ে, ঠিক তেমনই একটা সময়ে হেমন্ত মুখোপাধ্যায় কোথাও গাইতে গেলে সেখানে তিল ধারণের জায়গা থাকতো না। সেই সময় এই ধরনের গানের অনুষ্ঠানগুলোকে লোকে কনসার্ট নয়, ফাংশন বলতো। তাই এমনই একটা ফাংশনে একদিন গান গাইতে গেছেন হেমন্ত বাবু। শ্রোতাদের অনুরোধে একটার পর একটা গান গেয়ে তিনি যখন স্টেজ থেকে নামছেন, তখন রাত 11টা বেজে গেছে। স্টেজে সিঁড়ি দিয়ে নামার সময় আচমকা এক অশীতিপর বৃদ্ধা হেমন্ত বাবুর সামনে এসে দাঁড়ালেন, আর তারপর হেমন্ত বাবুর হাতে ধরালেন একটা কাগজের ঠোঙা। সেই ঠোঙা খুলতেই হেমন্ত বাবু দেখলেন তার মধ্যে ঠিক 4টে নারকেল নাড়ু রয়েছে। বৃদ্ধা বললেন, এই নাড়ুগুলো তুমি খেও বাবা, আমি তোমাকে এগুলো দেবো বলেই এত রাত অবধি অপেক্ষা করছিলাম। হেমন্তবাবু এই শুনে হাতে ধরা নাড়ুর ঠোঙাটা মাথায় ঠেকিয়ে বললেন, আমি জীবনে অনেক সম্মান, অনেক পুরস্কার পেয়েছি মা, কিন্তু এই 4টে নারকেল নাড়ু আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ হয়ে থাকবে। ঠিক তখনই ওই বৃদ্ধা হেমন্তবাবুকে অনুযোগের সুরে বললেন, আজ তোমার গোটা 15 গান শুনলাম বাবা, কিন্তু তুমি আমার প্রিয় গানটাই গাইলে না। ব্যাস, তারপরেই ঘটল এক আশ্চর্য ঘটনা। বৃদ্ধার থেকে তার প্রিয় গানের বিষয়ে জেনেই গট গট করে স্টেজে উঠে গেলেন হেমন্তবাবু। দর্শকেরা ফেটে পড়ল উত্তেজনায়। পরবর্তী শিল্পী শ্রদ্ধা ভরে মাইকটা এগিয়ে দিলেন হেমন্তবাবুর দিকে। ব্যাস, তারপরেই উত্তম কুমারের কুহক ছায়াছবির নিজের সুর করা এবং গাওয়া বৃদ্ধার পছন্দের সেই গানটা দরাজ কণ্ঠে গেয়ে উঠলেন হেমন্তবাবু। বিষ্ণুপ্রিয়া গো, তুমি আছো ঘুমো ঘরে, আমি চলে যাই। হেমন্তবাবু যখন গানটি গাওয়া শেষ করলেন, তখন দর্শকদের মধ্যে প্রায় সবার চোখে জল। ওই অশীতিপর বৃদ্ধাও কাঁদছেন। স্টেজ থেকে নেমে সোজা ওই বৃদ্ধার কাছে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন হেমন্তবাবু, আর বললেন, ভালো করে গাইতে পেরেছি তো মা। সন্তান স্নেহে সেই বৃদ্ধা জড়িয়ে ধরলেন হেমন্তবাবুকে। জন্ম নিল এক অমোঘ দৃশ্য। আচ্ছা, হেমন্ত মুখোপাধ্যায় কি মিঠুন চক্রবর্তীর কোনো ছায়াছবিতে গান গেয়েছিলেন? হ্যাঁ, গেয়েছিলেন। 1981 সালে মুক্তি পাওয়া সেই ছায়াছবির নাম উপলব্ধি। এর ঠিক 1 বছর পরেই ভারতবর্ষের বুকে মুক্তি পেয়েছিল ডিস্কো ডান্সার নামক একটা ছায়াছবি, যা ভারতবর্ষের প্রথম 100 কোটি টাকা আয় করা ছায়াছবি। এবার হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বলতে বলতে হঠাৎ মিঠুন চক্রবর্তীর কথা কেন বলছি, সেটাই ভাবছেন তো? আসলে হেমন্ত মুখোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তীর জন্ম সালটা আলাদা হলেও জন্মদিনটা কিন্তু একই, 16ই জুন। শহর কলকাতার মথুর সেন লেনের একটা স্যাঁতস্যাঁতে ঘুপচি গলিতে জন্ম হয়েছিল গৌরাঙ্গ চক্রবর্তী নামক একটা ছেলের। নিমতলা শ্মশানের কাছাকাছি অবস্থিত ওই গলির পাঁকে ভরা ট্রেন আর নিচু ছাদের ছোট ছোট বাড়িগুলোর আড়ালেই লুকিয়েছিল এক অসম্ভব স্বপ্নের বীজ। মাত্র 19 বছর বয়সে সেলসম্যানের চাকরি নিয়ে কলকাতা ছেড়ে মুম্বাইতে পাড়ি দেন গৌরাঙ্গ চক্রবর্তী। ট্রেনে ফাউন্টেন পেন বিক্রি করা, বিয়ে বাড়িতে নাচ, কলের জল খেয়ে খালি পেটে পার্কের বেঞ্চে ঘুমোনো, এই সবই ছিল গৌরাঙ্গ চক্রবর্তীর নিত্যদিনের রুটিন। এমনই একদিন মেরিন ড্রাইভে ঘুমানোর অপরাধে মুম্বাই পুলিশের মার খেয়ে লকআপেও রাত কাটাতে হয়েছিল সেই লড়াকু যুবককে। ভীষণ কাকতালীয়ভাবে মৃণাল সেনের মৃগয়া ছায়াছবিতে কাজ পাওয়া, 1976 সালে সেই ছবির জন্য জাতীয় পুরস্কার জয়। তা সত্ত্বেও মুম্বাইয়ের এক প্রডিউসারের থেকে গায়ের রং নিয়ে কটূক্তি শুনতে হয়েছিল তাকে। ততদিনে গৌরাঙ্গ চক্রবর্তী নিজের নাম বদলে মিঠুন রেখেছেন। এর পরের গল্পটা একটা রূপকথার মতো। 1982 সালে মুক্তি পেল ডিস্কো ডান্সার। রাশিয়া, চীন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য সর্বত্র ছড়িয়ে পড়ল মিঠুন ম্যানিয়া। মথুর সেন লেনের ওই সাধারণ যুবকই রাতারাতি হয়ে উঠলেন ভারতবর্ষের ডান্সিং সেন্সেশন। আর তারপরের গল্পটা আমাদের সকলের জানা।
3টে জাতীয় পুরস্কার, পদ্মভূষণ সম্মান, দাদা সাহেব ফালকে পুরস্কার, বঙ্গবিভূষণ সম্মান, 4টে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, আর গোটা কেরিয়ারে একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা। মিঠুন চক্রবর্তীর জীবনটা যেন সোনায় মোড়ানো, কিন্তু এই সোনায় মোড়ানো জীবন তাকে কেউ উপহার দেয়নি। নিজের কঠোর পরিশ্রম আর লড়াকু মনোভাবের জোরেই আজ এই উচ্চতায় পৌঁছেছেন তিনি। তাই আজ মিঠুন চক্রবর্তীর নামটা খালি পেটে স্বপ্ন দেখা প্রত্যেকটা মানুষের কাছে একটা অনুপ্রেরণা। এইবার আপনাদের শোনাবো বাংলার একজন লড়াকু রাজার কথা। বাংলায় দীর্ঘদিনের সুলতানি শাসনের ইতিহাসে একমাত্র হিন্দু শাসক ছিলেন তিনি। ইলিয়াস শাহী রাজবংশের পতন ঘটিয়ে বাংলার মাসনাদে বসেছিলেন তিনি। রাজা গণেশের কাহিনী আজ আপনাদের সামনে নিয়ে আসছে কন্টেন্ট ক্রিয়েটর আরণ্য। গল্প শুরু হচ্ছে 14 শতকের দ্বিতীয় ভাগে। বাংলার সিংহাসনে তখন শাহী রাজবংশের রাজা ইলিয়াস শাহ। সেই সময় একটাকিয়ার প্রভাবশালী কাশ্যপ গোত্রীয় বারীন্দ্র ব্রাহ্মণ ভাদুরী বংশে জন্ম নেন গণেশ নারায়ণ ভাদুরী। প্রভাবশালী পরিবারের ক্ষমতা আর নিজের বিচক্ষণতায় গণেশ হয়ে ওঠেন এখনকার বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুরের ভাতুরিয়ার জমিদার। গণেশ যখন প্রাপ্তবয়স্ক তখন বাংলার সিংহাসনে ইলিয়াস শাহের নাতি গিয়াসউদ্দিন। এই গিয়াসউদ্দিনকে ইতিহাস দক্ষ রাজার স্বীকৃতি দেয়নি। নিজের বাবা সিকান্দারের সঙ্গে সিংহাসন নিয়ে ঠান্ডা লড়াই, কামরূপ কামতা রাজ্যের কাছে যুদ্ধে হেরে যাওয়া, অবান্তর শত্রুতায় জড়িয়ে পড়া, পূর্বপুরুষদের ধর্ম সহিষ্ণুতা নীতি থেকে সরে আসা, কোনো কিছুই বাদ রাখেননি তিনি। তার শাসনকালে প্রজারা প্রথমে অসন্তুষ্ট আর পরে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই সুযোগটাই কাজে লাগিয়ে নিজের গুটি সাজাতে শুরু করেন গণেশ। এরপর আচমকা বেনামি আততায়ীরা গিয়াসউদ্দিনকে হত্যা করে। তারপর সিংহাসনে বসেন গিয়াসউদ্দিনের ছেলে সাইফুদ্দিন। কিন্তু তিনি নাবালক হওয়ার কারণে তার আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয় 3 বছর পরে। ততদিন সাইফুদ্দিনকে সামনে রেখে রাজ্য পরিচালনা করতে শুরু করেন গণেশ নিজেই। অদ্ভুতভাবে অভিষেকের মাত্র কিছুদিনের মধ্যে সাইফুদ্দিনও নিজের বাবার মতো অস্বাভাবিকভাবে মারা যান। সাইফুদ্দিনের পরে সিংহাসনে বসেন তার দত্তক পুত্র সিহাবুদ্দিন। অল্প বয়সী আর স্বল্প বুদ্ধি সিহাবুদ্দিন ছিলেন গণেশের হাতের মুঠোয় থাকা পছন্দের ব্যক্তি। তাই সাইফুদ্দিনের পরে সিহাবুদ্দিনকেও সিংহাসনে বসিয়ে সমস্ত সভাসদ, পারিষদ আর রাজকর্মচারীকে একে একে নিজের পক্ষে নিয়ে আসেন গণেশ। কিন্তু আশ্চর্যভাবে সিহাবুদ্দিনেরও মৃত্যু হয় গোপন আততায়ীর হাতে। মাত্র কয়েক বছরের মধ্যে 3 প্রজন্মের 3 রাজার মৃত্যু ঘিরে রহস্য। তাদের হত্যার জন্য কে দায়ী তার উত্তর ইতিহাসের পাতায় নেই। সিহাবুদ্দিনের পরে গণেশ সিংহাসনে বসালেন সিহাবুদ্দিনের শিশুপুত্র আলাউদ্দিনকে। তার সিংহাসনে থাকা বা না থাকায় আসলেই কিছু এসে যায় না। এই সুযোগেরই অপেক্ষাতে ছিলেন গণেশ। এক এক করে পথের সমস্ত কাটা সরানো আর শাহী বংশকে সমূলে দুর্বল করে দেওয়ার পরে সিংহাসনের যোগ্য দাবিদার আর কেউ রইলেন না। এবার গণেশ হয়ে উঠলেন গোটা বাংলার একচ্ছত্র অধিপতি। একটা কথা মনে রাখতে হবে যে যতদিনে গণেশ রাজা হন ততদিনে দেশের রাজা আর প্রজার অনেকটা অংশই মুসলমান হয়ে উঠেছেন। এমন সময় একটা ঘটনা ঘটে। একদিন রাজা গণেশ থাকাকালীন দরবেশ বদরুল ইসলাম রাজসভায় ঢুকে রাজাকে প্রণাম না করে নিজের আসনে বসে পড়েন। স্বভাবতই গণেশ এই অভদ্রতামির কারণ জানতে চান। উত্তরে বদরুল ইসলাম বলেন যে একজন শিক্ষিত ব্যক্তি কখনোই একজন বিধর্মীকে অভিবাদন করেন না। প্রচন্ড রেগে গেলেও বাইরে থেকে শান্ত থাকলেন রাজা, কিন্তু বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হতে শুরু করে। গণেশের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি সেই দরবেশকে হত্যার আদেশ দেন। এই ঘটনার পর থেকেই গণেশকে সিংহাসনচ্যুত করার পরিকল্পনা শুরু হয়, যার নেতৃত্ব দেন মৃত গিয়াসউদ্দিনের সহপাঠী নূর কুতুব আলম। বাড়িয়ে চড়িয়ে রক্ত গরম করা চিঠি লিখে প্ররোচিত করেন জৌনপুরের সুলতান ইব্রাহিম সার্কিকে। উত্তক্ত ইব্রাহিম বাংলা আক্রমণ করে বসেন। বাংলাকে বাঁচাতে গণেশের দিকে হাত বাড়িয়ে দেন তার বন্ধু রাজা শিবসিংহ। কিন্তু গণেশ আর শিবসিংহ ইব্রাহিমের বিশাল সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে পেরে ওঠেন না। তাই বাধ্য হয়ে গণেশকে সন্ধি করতে হয় ইব্রাহিমের সঙ্গে। সন্ধির শর্ত হলো গণেশের ছেলে যদুকে ইসলামে ধর্মান্তরিত করে সিংহাসনে বসালে ইব্রাহিম সেনা সমেত ফিরে যাবেন। তাই
বাধ্য হয়ে শর্ত অনুযায়ী ধর্ম বদলে জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম নিয়ে বাংলার রাজা হন গণেশের ছেলে যদু। সবকিছু শান্ত হওয়ার পর সঠিক সময়ে গণেশ প্রথমে নিজের ছেলে যদু শুদ্ধিকরণ করিয়ে হিন্দু ধর্মে ফিরিয়ে আনেন। তারপর তাকে সিংহাসনে রেখে নিজেই রাজ্য পরিচালনা শুরু করেন, পাশাপাশি শুরু করেন বিরোধীদের দমন। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন যে সিংহাসনে বসার 1 বছর পরেই রহস্যজনকভাবে গণেশের মৃত্যু হয়। গণেশের মৃত্যুর পরে যদু আবার ইসলাম ধর্মে ফিরে গিয়ে জালালউদ্দিন নাম নিয়ে শাসন করতে শুরু করেন। দেখুন, প্রায় 500 বছরের মুসলিম শাসনের মধ্যে কয়েক বছরের জন্য হলেও রাজা গণেশ যেভাবে নিজের কূটনৈতিক বুদ্ধির মাধ্যমে প্রায় একা হাতে হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন তা প্রশংসার দাবি রাখে। একটা কথা স্পষ্ট করে বলে দেওয়া দরকার, এই গল্প হিন্দু মুসলমান বিভাজনের গল্প নয়। এই গল্প বিদেশি শাসকের চোখে চোখ রেখে বাংলার এক ভূমিপুত্রের গর্জে ওঠার গল্প। এই গল্প বাংলার শেষ হিন্দু রাজার গল্প। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি। এইবার কথা বলার পালা কেন্দ্রীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ উদ্যোগের বিষয়। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা দেশের বিভিন্ন প্রান্তে 249টি জায়গায় হাব অ্যান্ড স্পোক মডেলে মোট 111.125 লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গম সংরক্ষণের সাইলো নির্মাণ করবে। এই উদ্যোগের মূল লক্ষ্যই হল খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণ করা এবং দেশে খাদ্যশস্যের স্টোরেজ ক্যাপাসিটি বৃদ্ধি করা। আর তাই এই হাব অ্যান্ড স্পোক মডেলটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মোডে চালু করা হবে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এফসিআই এই প্রকল্পটির ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসেবে কাজ করবে। প্রথম পর্যায়ে 14টি জায়গায় 10.125 লক্ষ মেট্রিক টন এবং 66টি জায়গায় 24.75 লক্ষ মেট্রিক টন সাইলো নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে। এই প্রকল্পে জমি অধিগ্রহণই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই সুবিধাজনক জমি চিহ্নিত করতে বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়েছে কেন্দ্র। এখনো পর্যন্ত পাঞ্জাবে 26টি, উত্তরপ্রদেশে 2টি, গুজরাটে 1টি, মধ্যপ্রদেশে 4টি স্থানে সরকারি কিংবা পঞ্চায়েতি জমি চিহ্নিত করা হয়েছে। এই হাব অ্যান্ড স্পোক মডেলে স্পোক থেকে হাবে খাদ্যশস্য নিয়ে যাওয়ার সময় সড়ক পথ এবং হাব থেকে হাবে খাদ্যশস্য পরিবহনের সময় রেলপথের ব্যবহার করা হবে। তাই প্রত্যেকটা হাবে রেল সাইডিং এবং কন্টেইনার ডিপো থাকবে। এই মডেলের মাধ্যমে খাদ্যশস্য সংরক্ষণ এবং পরিবহনের খরচও অনেকটাই কমবে, সময় বাঁচবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নও হবে। আর তার পাশাপাশি অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই প্রকল্পটি ভারতবর্ষের জন্য সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইবার একটু পুরাণ নিয়ে চর্চা করা যাক। ধুন্ধুমার কাণ্ড এবং তাণ্ডব এই দুটো শব্দ এখন আমরা আকছার ব্যবহার করি, কিন্তু জানেন কি এই শব্দ দুটির সঙ্গে হিন্দু পুরাণের কি যোগ রয়েছে? শুনুন কন্টেন্ট ক্রিয়েটর বিরাজ মুখোপাধ্যায়ের কাছ থেকে। আজকাল খবরের কাগজ কিংবা ভিজুয়াল মিডিয়া যাই বলুন, দুটি কথা খুব শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। একটি হলো ধুন্ধুমার কাণ্ড, আরেকটি তাণ্ডব। কোনো বড় গন্ডগোল হাঙ্গামা বোঝাতে এই শব্দ দুটির কোনো একটি ব্যবহার করা হচ্ছে। প্রথমেই বলে রাখি, এই ধুন্ধুমার কাণ্ড এবং তাণ্ডব দুটি হচ্ছে হিন্দু পুরাণের সঙ্গে সম্পর্কিত। প্রথমে বলি ধুন্ধুমার কাণ্ড। রঘুবংশ অর্থাৎ যে বংশে ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল, রঘুবংশে একজন পরাক্রমশালী রাজা ছিলেন, নাম ছিল কুবলয়াশ্ব। কুবলাশ্বও বলা হয়। এই কুবলয়াশ্ব তাকে প্রথম ধরলে ভগবান রামচন্দ্র হচ্ছেন দশম পুরুষ। তো এই কুবলয়াশ্ব তার রাজসভায় একদিন মহর্ষি উতঙ্ক এসে হাজির হলেন। তিনি বহু দূর থেকে এসেছেন, পশ্চিম দেশ থেকে এসেছেন। ঋষিরা সচরাচর নদীর ধারে জঙ্গলে কুটির আশ্রম করতেন, কিন্তু তার আশ্রম ছিল একেবারে মরুভূমিতে। তো উতঙ্ক ঋষি এসে রাজাকে নিবেদন করলেন, ধুন্ধু নামে এক দৈত্য, সে বড্ড অসুবিধার সৃষ্টি করছে। সে ব্রহ্মার বরে, তাকে বধ করা খুব কঠিন কর্ম। ধুন্ধুমার এমনিতে রাক্ষস ভালো, সারা বৎসর ঘুমায়, কিন্তু ওই 6 মাস ছাড়া একবার করে পাশ ফেরে, আর তাতে যে তার নিঃশ্বাস বেরোয়
সেই নিঃশ্বাসের হলকা, তাতে যে পরিমাণ ধূলি ঝড় হয়, আশ্রম নড়বড়ে চালা উড়ে যায় এবং বহু প্রাণহানি হয়, আর যখন জেগে যায় তখন তো কথাই নেই। এই ধুন্ধুকে বধ না করলে আর চলছে না। ঋষির কথায় মহারাজা কুবলাশ্ব তার 21,000 সন্তানকে নিয়ে গেলেন ধুন্ধু নামে দৈত্যকে বধ করতে। ধুন্ধুকে তো প্রথমে খুঁজেই পাওয়া যায় না। সেই সমগ্র মরুভূমির বালি খুঁড়ে ধুন্ধুকে আবিষ্কার করা হলো। ধুন্ধুর নিঃশ্বাসে কুবলাশ্বের 21,000 সন্তান মারা গেলেন। তারপরে ধুন্ধুর সঙ্গে প্রচন্ড লড়াই, এবং সেই লড়াইয়ে ধুন্ধু বধ হলো। এই বিশাল ঘটনাটি ধুন্ধুমার কাণ্ড নামে পরিচিত হলো, এবং সেই থেকে কুবলাশ্বের নাম হলো ধুন্ধুমার। এখন বলি তাণ্ডব কি জিনিস। প্রথমে বলি, তাণ্ডব হচ্ছে এক প্রকার নৃত্য, নাচ। মহর্ষি তণ্ডু তিনি এই নাচের সৃষ্টিকর্তা। তার নাম অনুসারে এই নাচের নাম হয়েছে তাণ্ডব। এখন তাণ্ডব নৃত্য বলতে আমরা শিবের নৃত্যকে বুঝি। পুরাণ কাহিনীতে বলা হচ্ছে তণ্ডু এই নাচ দেবাদিদেব মহাদেবকে শিখিয়েছিলেন। আবার নাট্যশাস্ত্রের রচয়িতা হিসেবে ভরত মুনির নাম জানি। এই ভরত মুনি ইনিও ওই ঋষি তণ্ডুর কাছে এই নৃত্য শিক্ষা লাভ করেন। ভরত মুনির গুরু হচ্ছেন তণ্ডু। কোনো কোনো কাহিনীতে পাওয়া যায় যে এই সমস্ত নাচ, বিদ্যা, ব্যাকরণ দেবাদিদেব মহাদেবের সৃষ্টি। তার কাছ থেকে তণ্ডু এই নাচটি শিখে নিজের নামে চালিয়ে দিয়েছে। যাই হোক, আসলে তাণ্ডব মানে আগেই বললাম নৃত্য, এবং তাণ্ডব অনেক প্রকারের। সতীকে কাঁধে নিয়ে দেবাদিদেব যে তাণ্ডব নৃত্য রচনা করেছিলেন সেটির নাম হচ্ছে রুদ্র তাণ্ডব। এই তাণ্ডব হচ্ছে ধ্বংসকারী। এছাড়া আরো অনেক রকমের তাণ্ডবের বর্ণনা বিভিন্ন পুরাণে আছে, যেমন আনন্দ তাণ্ডব। আনন্দের সঙ্গে যে নৃত্য সে হচ্ছে আনন্দ তাণ্ডব। এছাড়া ত্রিপুরা তাণ্ডব আছে। ত্রিপুরাসুর বধের পরে শিব এই নৃত্য করেছিলেন। আরো অনেক রকমের তাণ্ডব আছে। সুতরাং তাণ্ডব যদি ধ্বংসাত্মক হয় তাহলে সেটা ধুন্ধুমার কাণ্ডের চেয়েও বড় হবে, আর তাণ্ডব যদি আনন্দদায়ী হয় তাহলে সে বেশ আনন্দবর্ধক হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এইবার বলি ওয়ার্ল্ড মিউজিক ডের কথা। প্রতি বছর 21শে জুন তারিখটাকে বিশ্ব সঙ্গীত দিবস বা ফেথ দ্য ল মিউজিক হিসেবে পালন করা হয়। কিন্তু 21শে জুনই কেন? সেদিন কি কোনো বড় সঙ্গীত শিল্পীর জন্মদিন? আগে না, সেদিন আদতে উত্তর গোলার্ধের দিনের আলো সব থেকে বেশিক্ষণ স্থায়ী হয়, অর্থাৎ এই দিনটা সূর্যের উত্তরায়ণের দিন। এই উৎসবের সূচনা হয়েছিল ফ্রান্সে। 1976 সালে আমেরিকান মিউজিশিয়ান এবং রেডিও প্রডিউসার জোয়েল কোহেন প্রথমবার এই উত্তরায়ণের দিনে একটা মিউজিক ফেস্টিভ্যালের প্রস্তাব দেন। তবে এই ফেস্টিভ্যাল বড় আকার ধারণ করে 1982 সালে ফ্রান্সের কালচারাল মিনিস্টার জ্যাক লাং এবং মিউজিক অ্যান্ড ডান্স ডিপার্টমেন্টের ডিরেক্টর মরিস ফ্লুরের উদ্যোগে। সেই সময় একটা সমীক্ষায় দেখা যায় প্রায় 50 লক্ষ ফরাসি নাগরিক কোনো না কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারেন, কিন্তু তাদের সেই প্রতিভাকে ঠিকভাবে কাজে লাগানো হয় না। তাই 1982 সালের 21শে জুন প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন শহরে প্রথমবারের জন্য ফেথ দ্য লা মিউজিক ফেস্টিভ্যাল উদযাপিত হয়। ফ্রান্সের এই উৎসবই দ্রুত জনপ্রিয়তা লাভ করে, ফলে কয়েক বছরের মধ্যেই ইউরোপ ছাড়িয়ে এটা ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। বর্তমানে 120টিরও বেশি দেশ এবং 700টিরও বেশি শহরে বিশ্ব সঙ্গীত দিবস পালিত হয়। ইন্ডিয়া, জার্মানি, ইটালি, ব্রিটেন, আমেরিকা, জাপান, ব্রাজিল এবং অস্ট্রেলিয়া সহ বিশ্বের প্রায় সমস্ত বড় বড় দেশে রাত অবধি সঙ্গীতের উৎসব চলে এই দিনে। আচ্ছা, এবার আরেকটা কথা, ওয়ার্ল্ড মিউজিক ডে দিনে কিন্তু ওয়ার্ল্ড ইয়োগা ডে এবং ফাদার্স ডে পালন করা হয় প্রতি বছর। এই দুটো নিয়েই কথা বলবো আগামী সপ্তাহে যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। সবশেষে থাকছে আপনাদের প্রিয় এপিসোড শব্দবাজি।
যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় কত রকম কাণ্ড আমরা ঘটাই, বাংলা ভাষার বিভিন্ন শব্দ নিয়ে কত কিছু আমরা খুঁজে খুঁজে বের করি। পিছন দিকে দেখতে পাচ্ছেন বোধহয় আছে একটা কলা গাছ দেখা যাচ্ছে, আর আমার হাতে রয়েছে একটা কলা পাতা। এই কলা পাতায় পেরে, মানে পাত পেরে যাকে বলে, একসময় তো বাঙালি বিয়ে বাড়ি হোক ভোজ বাড়িতে হোক খেত, কিন্তু আজ তো সেটা প্রায় নেই বললেই চলে। কিন্তু আমি ঠিক করেছি আজকে আপনাকে পাত পেরে একেবারে খাওয়াবো। কি খাওয়াবো? আমি কলা খাওয়াবো আপনাকে। কলা খাওয়া মানে কিন্তু হচ্ছে এই যে বাঙালি বাংলা শব্দ হিসেবে কলা শব্দটা যখন ব্যবহার করে, সেটাকে কীভাবে করে আমি সেটা আপনাকে বোঝাবো। কলা পাতা, সেখানে বাঙালি পাত পেরে বসে খাচ্ছে, পুরনো ট্রেডিশন, সে গল্প তো গেল, মানে কলা পাতার এই একটা ব্যবহার গেল। এবার আসি কলা শব্দের ব্যবহারে। বাঙালি কলা খায়, সিঙ্গাপুরি কলা খায়, বর্তমান কলা খায়, কাঁঠালি কলা খায়। আচ্ছা, এই যে বর্তমান কলা, খেয়াল করে দেখবেন কেউ কেউ এটাকে বর্তমান শব্দও বলেছেন, মানে বর্তমান কলা। অনেক জায়গায় শুনেছি বর্ধমান কলা, মানে বর্ধমানে তৈরি হয়, বর্ধমানে পাওয়া যায়, সেখানে জন্মায়, সেখান থেকে নিয়ে আসা কলা। না, না তো এটা বর্ধমান, না তো বর্তমান। আসলে এই বর্তমান শব্দটা এসেছে মার্তাবান বলে একটা শব্দ থেকে। আমরা আজ যাকে মায়ানমার বলে জানি, আগেকার ব্রহ্মদেশ, মায়ানমারের কাছে গালফ অফ মায়ানমার বা গালফ অফ মার্তাবান বলে একটা জায়গা রয়েছে। গালফ অফ মার্তাবানের পাশেই রয়েছে একটা বন্দর শহর মার্তাবান। বহুশো বছর আগেকার কথা। সেখানে কলা বাগান ছিল, খুব স্বাভাবিক। সেখান থেকে কলা আমদানি হলো। ওই মার্তাবানের কলা এখানে এসে বাঙালি উচ্চারণে হয়ে গেল মর্তমান, যেটাকে ভুল করে কেউ কেউ ভাবেন বর্তমান। না, বর্তমানে আমরা এটাকে মর্তমান বলেই জানি, আর কিচ্ছু নয়। তো এই হলো মর্তমান কলার গল্প। এবার চলে আসা যাক, যখন কলা পাতা হাতে নিয়েই রয়েছি, এই কলা পাতা আর আরো 8টা পাতা জুড়ে একসঙ্গে বেঁধে বাঙালি যখন দুর্গাপুজো করে, তখন গণেশের একটা কলা বউ তৈরি করে দেয়। কলা বউ হলো গণেশের বউ, এটা আমরা সাধারণভাবে বলে থাকি। এই যে নবপত্রিকা, যেটাকে আমরা কলা বউ বলে থাকি গণেশের, আসলে 9টা বিভিন্ন উদ্ভিদের পাতা, বা কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যেটা মা দুর্গার 9টা রূপও বটে। খেয়াল করে দেখুন, আমরা যখন নবপত্রিকা বলছি, আমরা বলছি গণেশের বউ, নতুন বউ, কলা বউ। কিন্তু এই নব নতুন অর্থে নয়, নব এখানে নয়। 9টা উদ্ভিদের পাতা, যার মধ্যে কলা পাতাও রয়েছে, সেগুলোকে একসঙ্গে বেঁধে বসিয়ে দেওয়া হয় মা দুর্গার ডান দিকে, আর সেখান থেকেই এই নবপত্রিকা এই শব্দটার জন্ম হয়েছে। তা যদিও আমরা একে কলা বউ বলে থাকি, সে গণেশের বউয়ের কোনো সম্পর্ক নেই। নবপত্রিকা বা কলা বউ থেকে এবার যাওয়া যাক 16 কলার দিকে। এই 16 কলা বা কলা নিয়ে আলোচনা করতে করতে যখন সব কিছু সম্পূর্ণ হবে, তখন আর 16 কলা পূর্ণ হবে বলা যায়। 16 কলা শব্দের সঙ্গে অবশ্য কলার কোনো সম্পর্ক নেই। এই কলা হচ্ছে চাঁদের কলা। চাঁদের এই যে আলো কম বেশি হয়, বা চাঁদের বিভিন্ন অংশ কম বেশি দেখতে পাওয়া যায়, একে আমরা বলে থাকি চন্দ্রকলা। এই চন্দ্রকলা 16টা হয়। এই 16টা চন্দ্রকলার বেশি কম, সেখান থেকেই 16 কলা। ফলে যখন 16টা কলা সম্পূর্ণ হয়, অমাবস্যা বা পূর্ণিমা হয়, তার থেকেই আমরা উপমায় ব্যবহার করে থাকি 16 কলা পূর্ণ হলো, মানে সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ হলো। মাঝে মাঝে কিন্তু খারাপ অর্থ ব্যবহার করা হয়, যেমন পাপের 16 কলা পূর্ণ হলো, বা পাপের ঘোড়ার 16 কলা পূর্ণ হলো, এটা খারাপ অর্থে। এই হলো বাংলা ভাষার মজা, এই হলো বাংলা ভাষার জাদু। আবার খেয়াল করে দেখুন, আমরা বলে থাকি সর্বঘটের কাঁঠালি কলা। সব জায়গায় সব কাজে লাগছে। সর্বঘটের কাঁঠালি কলা, এই ব্যবহারটা বাঙালি দিব্যি করে থাকে বাংলা ভাষায় বোঝানোর জন্য। আচ্ছা, সব কিছুর শেষে এতক্ষণ ধরে কলা পাতে পেরে বলি, বা আপনাকে কলা গাছ দেখিয়ে বলি, এই যে আপনাকে এত রকম কলার গল্প বললাম, কোনো একটা জায়গায় কদলি শব্দটা কি আপনি খেয়াল করতে পেরেছেন? কখন কদলি আমরা পাই মনে করে দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতিতে লিখে গেছেন তাঁর ছোটবেলা কবিতা লেখার কথা। যখন তিনি লিখছেন, আমসত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিই পাতে, হাপুস হুপুস শব্দ চারিদিকে নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। এই কদলি মানে কলা। এবার মনে করে দেখুন, অনিক দত্তর ভূতের ভবিষ্যৎ সিনেমা, যেখানে একটা চরিত্রের নাম ছিল কদলি বালা। বালা মানে মেয়ে, তার মানে কি কলার মতো চেহারার মেয়ে? জানি না অনিক দত্ত কি বোঝাতে চেয়েছিলেন, কিন্তু কদলিওয়ালা একটা চরিত্র ছিল বটে। তো এই যে এত রকমভাবে আপনি কলা দিয়ে আপনাকে জ্ঞান দিলাম, কলা পাতায় পেড়ে আপনাকে খাওয়ালাম, শেষ পর্যন্ত কি আপনি কি আদৌ বুঝলেন যে ছলা কলা হলো আপনার সঙ্গে, নাকি কলা নিয়ে একটা শিল্পকলা কিছু একটা হলো, নাকি আপনি কিছুই আদৌ পেলেন না? শেষ পর্যন্ত আপনার ভাগ্যে কাঁচকলা জুটলো। যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক সপ্তাহে শব্দবাজি বাংলা শব্দের খেলার এক একটা মজার মজার শব্দের খেলা থাকে। গত সপ্তাহে যে খেলাটা আমরা দিয়েছিলাম, তার উত্তরটা আগে দেখিয়ে দিই। তাহলে এইবার এই সপ্তাহের খেলা খেয়াল রাখবেন, আপনি খেলার উত্তর পাঠাবেন আমাদের ইমেল করে। আমরা সামনের সপ্তাহে উত্তর দেখাবো, আর যারা যারা ঠিক উত্তর দেবেন তাদের নামও আমরা জানাবো। এই সপ্তাহে খেলবো আমরা লোপাট। আমরা কোনো কোনো অক্ষর বা চিহ্ন শব্দ থেকে লোপাট করে দিচ্ছি। একটা উদাহরণ দেখিয়ে দিই।
বুঝতে পেরে যাচ্ছেন, দেখলেই বুঝতে পারছেন যে এই যে শব্দটা, যার চিহ্নগুলোকে লোপাট করা হয়েছে, ঠিকঠাক জায়গায় ঠিকঠাক চিহ্ন বসালে একটাই শব্দ হয়। এই উদাহরণ দেখে যেভাবে আপনি করলেন সমাধান, সেভাবে এবার আপনাকে 3টে সমাধান করতে হবে, অর্থাৎ 3টে বাংলা শব্দ ঠিকঠাক জায়গায় চিহ্ন বসিয়ে শব্দ চিনতে হবে, আর ইমেল করে পাঠাতে হবে আমাদের ইমেল আইডিতে। শব্দ 3টে এইবার। যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় আরও একটা পর্ব আমরা শেষ করলাম। তবে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করলে সেখানে নিয়মিত ছোট ছোট ক্লিপে শুধুমাত্র শব্দবাজি বাংলা শব্দের খেলা নয়, আমাদের আরও যা যা বিভাগ রয়েছে যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়, তার প্রত্যেকটাই দেখতে পারবেন। সোশ্যাল মিডিয়া জুড়ে কী কী হচ্ছে তার নানান খোঁজ খবর পাবেন। সুতরাং শব্দবাজি বাংলা শব্দের খেলা, বাংলা শব্দের গল্প আর নানা রকম শব্দের উৎসের কাহিনী সামনের সপ্তাহে আরেকটা পর্ব নিয়ে ফিরব। এই ছিল এই সপ্তাহের যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। আমরা ফিরে আসবো পরের সপ্তাহে বুধবার ঠিক রাত 8:30টায়। যদি মিস করে যান, বৃহস্পতিবার দুপুর 1:02 দেখতে কিন্তু ভুলবেন না। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, তাহলে আমাদের এই অনুষ্ঠানে জুড়তে পারেন। আপনার কন্টেন্ট আমাদের মেইল করুন ddbanglasocialmedia@gmail.com-এ। ফিরে আসছি পরের সপ্তাহে, ততক্ষণের জন্য নমস্কার।